আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূস সরকার যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত নানান ধরনের সন্দেহ, সংশয়, বিতর্ক থাকবেই। প্রশ্ন করতে পারেন যে আমরা অনেকে বলেছিলাম যে নির্বাচন ডক্টর ইউনূস সরকারের অধীনে হবে না বা নির্বাচন নিয়ে খেলা চলবে। খেলা তো চলেছে, সত্য কথা। এবং একথাও বলেছি যে আমরা যে সন্দেহ, সংশয় প্রকাশ করছি তা যেন মিথ্যে প্রমাণিত হয়। এবং একথাও সত্য, আমরা কিছু মানুষ যে সন্দেহ সংশয়গুলো প্রকাশ করে এসেছি, নিশ্চয়ই সেটি একটি চাপ হিসেবে কাজ করেছে। এটি তো অস্বীকার করার কিছু নেই। মানে ডক্টর ইউনূস যা যা করেছেন গত 18 মাসে, তার উপরে বিশ্বাস স্থাপনের মতন কিছুই অবশিষ্ট ছিল না আমাদের। এখন যেটি সংশয় দেখা দিয়েছে তা হচ্ছে নির্বাচিত জনপ্রতিনিধিদের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার ক্ষেত্রে 17 তারিখ মঙ্গলবার তাদের যে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে, সেটি হচ্ছে নাকি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ নিচ্ছে। তাদের তো দুটোই একসাথে নেওয়ার কথা, কিন্তু আদতে কোনটি হচ্ছে আসলে? সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা আলাদা শপথ নেবে এবং সংসদ সদস্য হিসেবে তারা আলাদা শপথ নেবে। কিন্তু শেষ পর্যন্ত বিএনপি যা বলছে, নানান সূত্র থেকে যেটি জানা যাচ্ছে, তারা মনে করছে বিদ্যমান সংবিধানে যা আছে সেটা অনুসরণ করাই যৌক্তিক। বিদ্যমান সংবিধানে শুধু সংসদ সদস্যদের শপথের কথা বলা আছে, সংবিধান সংস্কার পরিষদ বা এ ধরনের কিছু নেই। যদি সংবিধানে কখনো এটি ধারণ করা হয় তখন এরকম শপথের বিষয়টি আসবে। বিএনপির এই বক্তব্যটি অনেকে মনে করতে পারেন যে এটি তাদের মন গড়া, বা যেহেতু তারা 2/3 আসনে সংসদ সদস্য হিসেবে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, সেক্ষেত্রে তারা কথা উল্টে দিচ্ছে না। এটাই সংবিধান সম্মত কথা। এখন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশের আইনি ভিত্তি নিয়েও বিএনপি প্রথমে প্রশ্ন তৈরি করেছিল, প্রশ্ন তুলেছিল। গণভোটে যে হ্যাঁ জয়যুক্ত হলো সেটি নিয়েও নানান ধরনের বিতর্ক রয়েছে। সংসদ সদস্য নির্বাচনে যে পরিমাণ ভোট কাস্টিং হয়েছে তার চেয়ে বেশি কাস্টিং দেখানো হয়েছে গণভোটে, এবং কোনো কোনো সেন্টারে 284% বেশি ভোট পড়েছে এই গণভোটের ক্ষেত্রে। এইগুলো তো আর কোনো মন গড়া কথা নয় আমাদের, এগুলো তো ভিত্তি রয়েছে, প্রমাণ রয়েছে। বিএনপি যেটি বলছে যে মঙ্গলবার দলীয় যে 209 জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং তাদের মিত্র দলের 3 জন সংসদ সদস্য হিসেবে মোট 212 জন সংসদ সদস্য হিসেবে যারা শপথ নেবেন তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নাও নিতে পারেন। আবার কোনো কোনো গণমাধ্যম একথাও জানাচ্ছে যে সংসদ সদস্য হিসেবে নয়, প্রথমে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেই তাদেরকে শপথ পড়ানোর চিন্তাভাবনা করছে একটি বিশেষ মহল। যদি তাই হয়, নিঃসন্দেহে একটা তুমুল জটিলতার সৃষ্টি হতে পারে। জুলাই জাতীয় সনদে থাকা সংবিধান সম্পর্কিত যে সংস্কার প্রস্তাবগুলো, সেটি 3 স্তরে বাস্তবায়ন হওয়ার কথা, এবং এসব প্রক্রিয়ার সঙ্গে বিএনপি প্রথম থেকেই দ্বিমত পোষণ করে আসছে। আবার জাতীয় জুলাই সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে সেটি আবার দাবি করে আসছে জামাত এবং এনসিপি। যেই 3 ধাপে সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন হওয়ার কথা, সংস্কার প্রস্তাবের মধ্যে কী কী রয়েছে আপনারা জানেন। 84টি সংস্কার প্রস্তাবের মধ্যে রয়েছে, তার মধ্যে 48টি হচ্ছে সংবিধান সম্পর্কিত, এবং এর মধ্যে যে প্রস্তাবগুলো রয়েছে তার মধ্যে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কমিয়ে রাষ্ট্রপতির ক্ষমতা কিছুটা বাড়ানো, কিছু গুরুত্বপূর্ণ কমিশনের সদস্য প্রধানদের নিয়োগ দিবেন রাষ্ট্রপতি, আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট হবে, এরকম নানান ধরনের সংস্কার প্রস্তাব। সেটি নিয়েও নানান ধরনের বিতর্ক ছিল যে এতগুলো প্রশ্নের উত্তরে হ্যাঁ কিংবা নাতে দেওয়া সম্ভব কিনা। যাই হোক, গণভোট তো হয়েছে। তো প্রথমটি ছিল আইনি ভিত্তি, রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারির মাধ্যমে এটির আইনি ভিত্তি দেওয়া হলো। দ্বিতীয়টি ছিল গণভোট অনুষ্ঠিত হওয়া,
যদিও আদৌ এইভাবে গণভোট অনুষ্ঠিত করা হয় কিনা, করা সম্ভব কিনা সেটি নিয়েও নানান ধরনের বিতর্ক রয়েছে। যে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে সংসদ, রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারির মাধ্যমে গণভোটের কথা বলতে পারেন না। রাষ্ট্রপতিকে তো চাপ দিয়ে করানো হয়েছে, এটা তো সত্য কথা। তো এখন তৃতীয় ধাপে যেটি বাকি আছে সেটি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ প্রথম 6 মাস তারা কাজ করবে এক্ষেত্রে। আচ্ছা, সংবিধান সংস্কার করার জন্য তো হ্যাঁ না ভোটের প্রয়োজন হয় না, খুবই কমন সেন্সের বিষয়। সংবিধান সংস্কার তো সারা বছরই চলতে পারে সংখ্যাগরিষ্ঠতার মতামতের ভিত্তিতে, এবং এখন তো 2/3 আসনে বিএনপি জয়লাভ করেছে। তার জন্য আবার এই সংবিধান সংস্কার পরিষদের কি প্রয়োজন আছে? এটি কে বোঝাবে? এইসব উদ্ভট সব প্রস্তাব, উদ্ভট সব মানে যেসব কথাবার্তা তা আসছে, যে ডক্টর আলী রিয়াজ নামে একজন অধ্যাপক আছেন, তার কথিত উর্বর মস্তিষ্ক প্রসূত এইসব কথাবার্তা বেরিয়ে হয়ে আসছে। এবং এই কাজগুলো যে পেছন থেকে জামাত এবং এনসিপি করাচ্ছে তা নিয়ে তো কারো সন্দেহ নেই। এই যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে হ্যাঁ না ভোট অনুষ্ঠিত হলো, এই গণভোট অনুষ্ঠিত হওয়া পর্যন্ত তো এনসিপি তাতে স্বাক্ষরও করেনি। তারা এই যে একটু আগে গেল নাকি বঙ্গভবনে এই জুলাই সনদে স্বাক্ষর করার জন্য। তার মানেটা কি? কি হচ্ছে? আমাদের সন্দেহ সংশয়ের যথেষ্ট কারণ রয়েছে। আবার কোন জটিলতা তৈরি হয়? সংসদ সদস্যদের শপথ যে নির্বাচনের গেজেট প্রকাশিত হয় তার 3 দিনের মধ্যে করতে হয়, তাও তো করা হলো না। শুক্রবার রাত্রে গেজেট প্রকাশিত হয়েছে, এবং কে শপথ পড়াবেন, কিভাবে পারবেন তা নিয়ে একটি জটিলতা সৃষ্টি হয়েছে। এই জন্যই বলছিলাম, ডক্টর ইউনূস সাহেব যতদিন সরকার প্রধান হিসেবে আছেন, যতদিন মানে ততক্ষণ মানুষের সম্ভবত স্বস্তির নিঃশ্বাস ফেলার জায়গা নেই। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। সবকিছু ঠিক থাকলে আগামীকাল নবনির্বাচিত এমপিরা শপথ গ্রহণ করবেন, এবং তার মধ্য দিয়ে এই যে আমাদের গত 18-19 মাস জাতির কাঁধে চেপে থাকা জগদ্দল পাথরের মতো অবৈধ শাসক ডক্টর ইউনূস, তার বিদায় হবে উপদেষ্টা সহ। যদিও ইতিমধ্যে তার বিশেষ সহকারী এবং বেশ কিছু উপদেষ্টা দেশ থেকে পালিয়ে গেছেন। এই উপলক্ষে আজকে যমুনা জুড়ে ছিল বিদায়ের সুর। প্রধান উপদেষ্টার কার্যালয়ে সবখানের থেকে তিনি বিদায় নিয়েছেন। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান, তিনি ডক্টর ইউনূসের সাথে বিদায়ী সাক্ষাৎ করতে গিয়েছিলেন, এবং সেখানে ডক্টর ইউনূস ওয়াকারের কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং বলেছেন যে দায়িত্ব পালন কালে আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, সেজন্য আমি দুঃখিত। এবং এই ভুল বোঝাবুঝিটা মূলত হয়েছিল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলকে কেন্দ্র করে, যদিও অন্য অন্য সময় তারা একসাথেই কাজ করেছে। জেনারেল ওয়াকার ডক্টর ইউনূসকে বলেছে, স্যার আমরা আপনাকে অনেক মিস করব। তার উত্তরে ডক্টর ইউনূস বলেছে যে নতুন যিনি যমুনায় আসবেন তিনিও আপনার খুব কাছের, এবং আপনি আসবেন, তার সাথে দেখা করবেন, এবং তখন অতটা আর আমাকে মিস করবেন না। শোনা যাচ্ছে যে আপাতত প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হবার পর জনাব তারেক রহমান যমুনায় থাকবেন প্রথম কয়েকদিন, আর কি শুরুর দিকে, যতক্ষণ না তার জন্য অন্য বাসভবন নির্ধারণ না করা হয়। এদিকে আগামীকাল সকাল 10টায় যে এমপিরা শপথ গ্রহণ করবেন, আজকে দুপুর 3টে পর্যন্ত এমপিদের কাছে এই শপথের জন্য কোনো চিঠি বিলি করা হয়নি। কে শপথ পড়াবে এটা নিয়েও এখনো সিদ্ধান্ত নেওয়া যায়নি। একদল মনে করছে সংবিধান অনুযায়ী স্পিকার অথবা ডেপুটি স্পিকারের এই শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করা দরকার। এদিকে আসিফ নজরুল এবং তার সমর্থক যারা এমপি নির্বাচিত হয়েছেন, তারা চাইছেন যে স্বৈরাচারের দোসর স্পিকার বা ডেপুটি স্পিকারের কাছে তারা শপথ গ্রহণ করবেন না। তারা শপথ গ্রহণ করবেন আইদার প্রধান বিচারপতির কাছে অথবা প্রধান নির্বাচন কমিশনারের কাছে।
একজন এমপি দুটো শপথ গ্রহণ করার কথা ছিল এবার। একবার হলো যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে, এই যে গত কয়েক মাস ধরে ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে যে সংবিধান সংস্কার কমিশন হয়েছিল এবং তারপরে জাতীয় ঐকমত্য কমিশন করলেন, জুলাই সনদ করলেন, এখন সেই অনুযায়ী তো সংবিধানটার পরিবর্তন করতে হবে। সেই পরিবর্তন করবে, তাদের তখন সংবিধান সংস্কার পরিষদ বলা হবে, এই এমপিরাই তো তারা করবে। আর এমনি নর্মাল এমপি হিসেবে তো একটা শপথ গ্রহণ আছেই, অর্থাৎ একজন এমপি দুইবার শপথ গ্রহণ করবেন। এটা নিয়েও বিএনপি খুব ক্লিয়ার স্ট্যান্ড নিয়েছে। বিএনপি বলেছে না, আমরা এমপি হিসেবে শপথ গ্রহণ করব, আর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে যে শপথ গ্রহণের প্রসঙ্গ আসছে, এটা তো আসলে সংবিধানে নাই। এবং আজকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন যে অনেকগুলো শর্ত পূরণ হলেই তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করবে। অনেকগুলো হয়, যদি হয় তারপরে, মানে ইটস এ কন্ডিশনাল। তার মানে অতগুলো শর্ত পূরণ হচ্ছে না এবং বিএনপি মোটামুটি স্ট্রিক্ট যে তারা এই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করছেন না। ডক্টর আলী রিয়াজ কিন্তু এইটা বাস্তবায়নের জন্য আজকে সারাদিন খুব চেষ্টা করছে এবং বিএনপি যেহেতু রাজি হয়নি, অমনি জামাত এবং তার যে 11 দলীয় জোট তারা আজকে বাইতুল মোকাররমের উত্তর গেটে প্রতিবাদ সমাবেশ করেছে। এই নির্বাচন ভালো হয় নাই, এই হয় নাই, সেই হয় না। এবং নির্বাচন যে ভালো হয়নি এটা আমরা বললে তো আপনারা বিশ্বাস করেন না। আজকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ একদম মানে তারা প্রচুর ডেটা দিয়ে বলেছে যে এই নির্বাচনটা মানে তাদের ডেটা ইটসেলফ বলছে যে এই নির্বাচনটা আসলে ভালো হয়নি। তারা র্যান্ডামলি 70টা আসন, যে 300 আসনের নির্বাচন হয়েছে তার মধ্যে 70টা আসন থেকে তারা ডেটা কালেক্ট করেছে এবং সেই ডেটা কালেকশন অনুযায়ী এই নির্বাচনে জাল ভোট পড়েছে 21.4%। ভোটারদের জোর করে কোনো নির্দিষ্ট মার্কার প্রতি ভোট দিতে বাধ্য করা হয়েছে, এরকম ঘটনা ঘটেছে 35.7%। আগেই ব্যালটে সিল মারা হয়েছে 14.3% এবং মোটামুটি সব এমপি কিছু না কিছু অনিয়ম করছে এবং আরো অনেকগুলো, এগুলো আপনারা জানেন, আমি পুরো লিস্ট দিচ্ছি না। আমি শুধু বলছি যে এই নির্বাচনটা কেমন হয়েছে সেটা বোঝানোর জন্য এই টিআইবির আজকের এই রিপোর্টটা এবং তাদের ফাইন্ডিংসটাই যথেষ্ট। আমরা কি বলছি এটা বিশ্বাস করার দরকার নেই। টিআইবি, তারপরেও টিআইবি কিন্তু বলছে এবার একটা জিনিস ইন্টারেস্টিং, যে ভোটের দিন কিন্তু আওয়ামী লীগ ভোট বর্জন করেছে, প্রতিহত করার ঘোষণা দেয়নি এবং বলটা ছিল ভোটারদের কোর্টে এবং ভোটাররা আসে নাই। কিন্তু টিআইবির এই প্রধান ইফতেখারুজ্জামান বলার চেষ্টা করছেন যে এই নাম বলেনি, বলছেন আওয়ামী লীগ ভোট বর্জন করার কারণে এবং অনেক এই যাদের ভায়োলেন্স এসব হতে পারে বিধায় অনেকে আসেনি। বিষয়টা তা না, আওয়ামী লীগ একদম শান্তিপূর্ণভাবে ডাক দিয়েছিল। আওয়ামী লীগ যে অংশগ্রহণ করলো না, সুতরাং এই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হলো না, এটা নিয়ে প্রশ্ন কিন্তু থাকবেই। এখন খুব ইন্টারেস্টিং বিষয় হলো যে গণভোট নিয়েও কিন্তু অনেক কথা হচ্ছে। এখন এই গণভোটের বিরুদ্ধে রিট করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপির একজন আইনজীবী, বিএনপির সমর্থক একজন আইনজীবী। কারণ এই গণভোটটা আসলে সংবিধান সম্মত হয় নাই বলে মনে করছেন এবং এই গণভোটটা এটার বৈধতা নিয়েই চ্যালেঞ্জ করা হবে, রিট করা হবে, 1 নম্বর। 2 নম্বর হলো এই যে সংবিধান সংস্কার কমিশন, ঐকমত্য কমিশন, জুলাই চার্টার করার জন্য মিটিং, এইসব বিভিন্ন মিটিংয়ে এই আলী রিয়াজ যে আমেরিকান নাগরিক, তাকে তো এখানে পাঠানো হয়েছে একটা স্পেশাল এজেন্ডা দিয়ে। তিনি কিন্তু যখনই বাংলাদেশের রাজনৈতিক নেতারা কোনো বিষয়ে আপত্তি তুলতেন তখনই কিন্তু আলী রিয়াজ খড়গহস্ত হয়ে উঠতেন এবং তিনি হুমকি দিতেন এবং বিএনপির সাথে অন্তত 20 বার তার লেগেছে, অন্তত 20 বার তিনি বিএনপিকে বাধ্য করেছেন তার সিদ্ধান্ত মানতে। এবং তিনি এমনও নাকি বলতেন যে আপনাদের সকল আমলনামা আমার কাছে আছে, আমি আমেরিকা থেকে আপনাদের আমলনামা নিয়ে আসছি, যদি বাড়াবাড়ি করেন সেই আমলনামা পাশ করে দেব, এরকম ভাবে থ্রেট করে তিনি বাংলাদেশের নেতাদের অপমান করেও, শুধু থ্রেট যে না, তিনি তার এজেন্ডা বাস্তবায়ন করিয়ে নিয়েছেন। এই জুলাই সনদ ইচ্ছা মতো করেছেন, গণভোটে অসংখ্য প্রশ্ন, এগুলো সব কিন্তু স্বৈরাচারী কায়দায় এই ডক্টর আলী রিয়াজরা করেছেন। তো এখন বিএনপি তো নির্বাচন
জয়লাভ করেছে। এখন বিএনপির কোর্টে বল, বিএনপি এখন এই সুযোগটা নিচ্ছে। বিএনপি এই অপমানের প্রতিশোধ নিতে চায় এবং ডক্টর আলী রিয়াজের বিরুদ্ধে খুব দ্রুত মামলা হওয়ার একটা সম্ভাবনা আছে এবং সেই মামলার প্রেক্ষিতে ডক্টর আলী রিয়াজকে যে কোনো সময় গ্রেপ্তার করা হতে পারে, এরকমও আলোচনা চলছে। সুতরাং এখানে আমাদের রাজনীতিবিদরা অনেক খারাপ, আমরা গালাগালি করি, কিন্তু এই মুহূর্তে বিএনপি আপাতত যে স্ট্যান্ডটা নিচ্ছে, যদি সেই স্ট্যান্ডটা তারা ধরে রাখতে পারে তাহলে সেটা অবশ্যই তাদের প্রশংসা করতে হবে। এবং বিএনপির ভেতরে একটা বড় অংশই চাচ্ছে যে তারা সংবিধানের বাইরে যাবে না, তারা সংবিধান মেনেই শপথ নেবে, সংবিধান মেনেই তারা সংসদ পরিচালনা করবে। এবং সেটা করতে গেলে এই জুলাই সনদ, গণভোটের হা ভোট, এগুলো কিন্তু অটোমেটিক্যালি বাতিল হয়ে যায়। তো সেই পথেই যাচ্ছে এবং ঝুঁকির মুখে, গ্রেপ্তারের ঝুঁকির মুখে পড়েছে এই বিদেশি এজেন্ট ডক্টর আলী রিয়াজ। এখন দেখা যাক কি হয়। কালকের সংসদ সদস্যদের শপথের দিকে সবাই তাকিয়ে আছে, এই জটিলতাগুলো কাটে কিনা। তারপরে তো অন্যান্য বিষয়গুলো আছে, সেগুলো অন্যদিন কথা বলবো। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।